আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। গত কয়েকটি ক্লাসে আসলে আমরা আলোচনা করছিলাম মহাকর্ষ বল এবং এ সম্পর্কিত নিউটনের মহাকর্ষ সূত্রসমূহ এবং এর ব্যাখ্যা আলোচনা করছিলাম। এর থেকে কিছু গাণিতিক সমস্যা আমরা সমাধান করেছি। তো আজকে আমরা একটু ভিন্নধর্মী বল নিয়ে কথা বলবো। আজকে আমরা কথা বলবো ঘর্ষণ বল নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব ঘর্ষণ বল। ওকে, তো তোমরা এই মুহূর্তে যারা লাইভে আছো তারা আমার এই ক্লাসটাকে তোমাদের টাইমলাইনে শেয়ার করে এবং বন্ধুদের টাইমলাইনে শেয়ার করে দাও, যাতে সবাই ক্লাসটা দেখতে পারে। ওকে, আমরা শুরু করি। তো ঘর্ষণ বলটা আসলে কি সেটা আমরা একটু জানি। আমরা বল সম্বন্ধে একটা ধারণা ইতিমধ্যে পেয়েছি, গত কয়েকটি ক্লাসে বল কি জিনিস সেটা জেনেছি। নিউটনের প্রথম সূত্র থেকে আমরা জেনেছি যখন কোনো বস্তুতে বল প্রয়োগ করা হয়, বস্তু কিন্তু গতিশীল হয়। বল প্রয়োগে বস্তু গতির পরিবর্তন হয়, জড়তার পরিবর্তন হয়। আমরা দেখব মাটিতে কোনো একটা বস্তু পড়ে আছে, যখন বস্তুর উপরে বল প্রয়োগ করতে চাবো তখন কিন্তু বস্তুটি প্রথম দিকে তার ওই অবস্থায় থাকতে চাবে। এটা কেন চাবে? পরবর্তীতে তার গতি পরিবর্তন হবে, কিন্তু প্রথম অবস্থায় সে যে প্রথম দিকে বল প্রয়োগের প্রথম সময়ে সে যে অবস্থায় ছিল ওই অবস্থায় থাকতে চাবে। এটা কেন চাবে? কারণ হচ্ছে আমরা এর আগে বলেছি বিষয়টাকে জড়তা বলেছি, কিন্তু বস্তুটি ওই অবস্থায় থাকতে চাইবে তার কারণটা হচ্ছে ওই বস্তুর সাথে মাটিতে একটা বল কাজ করে, যেই বলটি আমার প্রয়োগকৃত বলের বিপরীত দিকে কাজ করে, বিপরীতমুখী কাজ করে। এই কারণে আমার বলের বিপরীতমুখী একটা বলের কারণে বস্তুটি কিন্তু প্রথম দিকে গতিশীল হতে চায় না। এই যে বিপরীতমুখী যে বলটা, যে বাধাটা, এটাকে বলা হয় ঘর্ষণ বল। সো ঘর্ষণ বলটি হচ্ছে আসলে এমন একটি বল যা সর্বদা বস্তুর গতির বিপরীত দিকে ক্রিয়া করে এবং বস্তুর গতিকে বাধার সৃষ্টি করে। এরপর আমরা বলি এর আসলে উৎপত্তিটা কেন হয়, ঘর্ষণ বলটা কেন উৎপত্তি হয়। আমরা জানি কোনো একটা তল যত মসৃণ হবে ওই তলে বল প্রয়োগ করলে বস্তুর গতি তত বেশি হবে। তল যতটা মসৃণ হবে ওই তলে থাকা কোনো একটা বস্তুর উপরে যদি আমরা বল প্রয়োগ করি বস্তুটির গতি তত বেশি হবে। অর্থাৎ তল যদি অমসৃণ হয় তাহলে বস্তুটি গতিশীল হতে বাধাপ্রাপ্ত হবে, অর্থাৎ গতির বিপরীতমুখী আর একটা বল কাজ করবে। সুতরাং ঘর্ষণের মূল কারণটা হচ্ছে তলের অমসৃণতা। অর্থাৎ কোনো একটা বস্তু এমন এক তলে আছে, বস্তুর তল এবং যে স্থানে বস্তুটি আছে ওই তল যদি অমসৃণ হয় তাহলে কিন্তু ঘর্ষণ বল সৃষ্টি হয়। আমরা যদি হাত দিয়ে হাত ঘষার চেষ্টা করে থাকি দেখব কি হয়, পিচ্ছিল না, একটু আটকে যায়। এর কারণটা হচ্ছে আমাদের হাতের তালু কিন্তু মসৃণ না, অমসৃণ। তো ঘর্ষণ বলটা মূলত এই কারণেই সৃষ্টি হয়। কোনো তল, যে দুটি তলের মধ্যে ঘর্ষণটা হচ্ছে ওই তল দুটি যদি অমসৃণ হয় তো ঘর্ষণের পরিমাণটা আসলে বেশি হয়। ওকে, তাহলে তল যত খাঁজ হবে, যত উঁচু নিচু হবে, যত খাঁজ কাটা হবে ঘর্ষণের পরিমাণটা তত বেশি হবে। আমরা যদি বলি ধরো এটা হচ্ছে মেঝে, তো মেঝেতে এরকম একটা বস্তু আছে, তো এই বস্তুর উপরে যখন বল প্রয়োগ করা হবে বস্তু গতিশীলতা বাধাপ্রাপ্ত হবে। তোমাদের মনে হতে পারে তো মেঝে তো মসৃণ, আবার বস্তুর তো গাটাও মসৃণ, তাহলে সহজেই তো বস্তুটি গড়িয়ে পড়তে পারে, বস্তুটি গতিশীল সহজেই হবে। কিন্তু না, আমরা খালি চোখে হয়তো দেখছি যে এই মেঝেটা মসৃণ অথবা এই বস্তুটা মসৃণ, কিন্তু যদি মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায় দেখবো যে এই তলটা আসলে এরকম না, এই তলটা অনেকটা এরকম খাস কাটা। যদি আমরা এটাকে মাইক্রোস্কোপের নিচে নিই, আবার বস্তুর গাটা ওরকম খাস কাটা, তো বস্তুটা হয়তো আমরা দেখবো অনেকটা খাস কাটা। তো এই তল বেয়ে যখন বস্তুটা চলবে তখন কিন্তু এই খাস কাটা, এই খাজের কারণে, এই অমসৃণতার কারণে বস্তু কিন্তু গতিতে বাধাপ্রাপ্ত হবে এবং এই বাধাটাই হচ্ছে ঘর্ষণ বল। আচ্ছা, আমরা ঘর্ষণ বল বুঝে গেলাম।
এখন আমরা পড়ব ঘর্ষণের প্রকারভেদ। ঘর্ষণ কত প্রকার হয়ে থাকে? ঘর্ষণ 4 প্রকার। একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ, প্রথমটি হচ্ছে স্থিতি ঘর্ষণ। তাহলে ঘর্ষণ 4 প্রকার। ঘর্ষণ এক নম্বর হচ্ছে স্থিতি ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ। 2 নম্বর হচ্ছে গতি ঘর্ষণ বা পিছলানো ঘর্ষণ। 3 নম্বর আবর্ত ঘর্ষণ এবং 4 নম্বর প্রবাহী ঘর্ষণ। তাহলে ঘর্ষণ 4 প্রকার: স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ, প্রবাহী ঘর্ষণ। এখন আমরা দেখব স্থিতি ঘর্ষণটা কি। আমরা এই 4টির একটু ব্যাখ্যা যাব। স্থিতি ঘর্ষণ হচ্ছে দুটো বস্তুর একে অন্যের সাপেক্ষে স্থির থাকা অবস্থায় যে ঘর্ষণ বল কাজ করে। দুটো বস্তুর একে অন্যের সাপেক্ষে স্থির থাকা অবস্থায় যে ঘর্ষণ বল কাজ করে। যেমন আমরা যখন মাটিতে হাঁটি, পৃথিবী স্থির, আমরা হাঁটি, এই যে আমার পায়ের সাথে মাটির যে ঘর্ষণ, এটা হচ্ছে স্থিতি ঘর্ষণ। 2 নম্বরটা হচ্ছে গতি ঘর্ষণ। একটা বস্তুর সাপেক্ষে অন্য বস্তু চলমান অবস্থায় যে ঘর্ষণ সৃষ্টি হয় সেটি হচ্ছে গতি ঘর্ষণ। একটা বস্তুর সাপেক্ষে অন্য বস্তুর চলমান অবস্থায় যে গতি সৃষ্টি হয় তাকে বলা হয় গতি ঘর্ষণ। যেমন সাইকেলের চাকা ঘুরছে, এই অবস্থায় যদি আমরা ব্রেকে চাপ দিই, সাইকেলটা গতিশীল, চাকাটা গতিশীল, ঘুরছে। এই অবস্থায় ব্রেকে চাপ দিলে সাইকেলের চাকার সাথে ব্রেক শুর যে ঘর্ষণটা হয় সেটা হচ্ছে গতি ঘর্ষণ। এরপরে হচ্ছে আবর্ত ঘর্ষণ। আবর্ত ঘর্ষণ, আবর্ত মানে তোমরা বুঝতে পারছো, আবর্ত মানে হয়তো ঘুরতে থাকা। তো কোনো একটা বস্তু যখন অন্য কোনো বস্তুর উপর দিয়ে গড়িয়ে চলে, কোনো একটা বস্তু অন্য বস্তুর উপর গড়িয়ে চললে গতির বিরুদ্ধে যে ঘর্ষণ ক্রিয়া করে তাকে আবর্ত ঘর্ষণ বলা হয়। একটা বস্তু অন্য বস্তুর উপর গড়িয়ে চলছে, তখন গতির বিরুদ্ধে যে ঘর্ষণটা কাজ করে এটাকে বলা হয় আবর্ত ঘর্ষণ। যেমন একটা বল মাটিতে গড়িয়ে যাচ্ছে, তো বলের সাথে মাটির যে ঘর্ষণটা এটা হচ্ছে আবর্ত ঘর্ষণ। অথবা একটা মার্বেল গড়িয়ে যাচ্ছে, আবার সাইকেলের চাকাটা গড়িয়ে যাচ্ছে, এটাও আবর্ত ঘর্ষণ। তো আমরা একটু আগে বললাম সাইকেলের চাকার সাথে ব্রেক শুর যে ঘর্ষণ এটা কিন্তু গতি ঘর্ষণ, কিন্তু সাইকেলের চাকার সাথে মাটির যে ঘর্ষণটা সেটা কিন্তু আবর্ত ঘর্ষণ। 4 নম্বর হচ্ছে প্রবাহী ঘর্ষণ। প্রবাহী আমরা কেউ জানি কি প্রবাহী কি জিনিস? প্রবাহী হচ্ছে যে সকল বস্তু সহজে প্রবাহমান, যে ধরনের বস্তুগুলো, যেমন তরল পদার্থ, যেমন বায়বীয় পদার্থ। তাহলে তরল পদার্থ, বায়বীয় পদার্থ এগুলোকে প্রবাহী বলা হয়। সুতরাং কোনো একটা বস্তু যখন কোনো তরলে অথবা কোনো বায়বীয় পদার্থে গতিশীল থাকে তখন যে ঘর্ষণ ক্রিয়া করে সেটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। যেমন মাছ চলছে পানিতে, মাছের সাথে পানির যে ঘর্ষণ প্রবাহী ঘর্ষণ। আবার কোন একজন ক্রিকেটার একটা বল উপরের দিকে ছুড়ে দিল, এটা কিন্তু বাতাসের ঘর্ষণ এড়িয়ে চলে, এই ঘর্ষণটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। তো আমরা ঘর্ষণ কি এবং ঘর্ষণের প্রকারভেদ জেনে নিলাম। আমরা বললাম ঘর্ষণ কি? ঘর্ষণ হচ্ছে এমন ধরনের বল যা বস্তুর গতিতে বাধা সৃষ্টি করে, এবং বললাম যে ঘর্ষণ আসলে 4 প্রকার। ওকে, আমরা ঘর্ষণের প্রকারভেদ নিয়ে আলোচনা করলাম। আচ্ছা, এখন আমরা বলবো যে বস্তুর গতির উপর ঘর্ষণের প্রভাবটা কি। আমরা একটু আগে বললাম যে ঘর্ষণটা আসলে গতির বিপরীতে কাজ করে। সো বাহ্যত মনে হচ্ছে যে ঘর্ষণের কারণে হয়তো বস্তুর গতি কমে যায়, এটা আসলে ঠিক এরকমই না। বস্তুর গতির উপরে ঘর্ষণের প্রভাবটা দুভাবেই হতে পারে। যেমন টায়ারের পৃষ্ঠের কথা আমরা যদি বলি, গাড়ির টায়ারের পৃষ্ঠ যত খাস কাটা হবে ঘর্ষণ তত বেশি হবে, আর ঘর্ষণ বেশি হলে বস্তুর গতি তত বেশি হবে। তো এটা হচ্ছে একটা পজিটিভ প্রভাব। আবার রাস্তা যত মসৃণ হবে রাস্তা মসৃণ হলে গাড়ির ঘর্ষণটা কম হবে, গাড়ি হয়তো স্মুথলি চলতে পারবে, এটা একটা প্রভাব। আবার উল্টাটাও আছে, গাড়িতে চাকা যদি
চাকার ঘর্ষণটা যদি আমরা বলছি যে চাকার সাথে মাটির ঘর্ষণ যত বেশি হবে, মাটি কামড়িয়ে গাড়িটা হয়তো তত দ্রুত চলতে পারবে। কিন্তু চাকা ঘোরার যে বিষয়টা, চাকা ঘুরে কিন্তু ঘর্ষণ যত কম হবে চাকা কিন্তু তত বেশি ঘুরবে গাড়ির ইয়ার সাথে, কি বলে, গাড়ির চাকা তত বেশি ঘুরবে। সুতরাং সেখানে যদি গাড়ির চাকা বেশি ঘোরাতে চাই আমরা, ঘর্ষণ কমাতে হবে, অর্থাৎ সেখানে এমন একটা ব্যবস্থা রাখতে হবে যাতে চাকাটা বেশি ঘোরে। বল বেয়ারিংয়ের ব্যবস্থা করতে হবে, সেখানে পিচ্ছিলকারক পদার্থ থাকতে হবে। তো আমরা দেখছি যে বস্তুর গতির উপরে ঘর্ষণের দুরকম প্রভাবই আছে। আচ্ছা, এরপরে হচ্ছে ঘর্ষণ কিভাবে বাড়ানো যায় অথবা কমানো যায়। ঘর্ষণ হ্রাস বৃদ্ধি। ঘর্ষণ হ্রাস বা বৃদ্ধি, ঘর্ষণ কিভাবে হ্রাস বৃদ্ধি করা যায়। আচ্ছা, আমরা বললাম যে একটু আগে একটু ইঙ্গিত দিলাম যে ঘর্ষণটা আসলে প্রয়োজনে বাড়ানো যায়, প্রয়োজনে কমানো যায়। যেমন যদি আমি ঘর্ষণ কমাতে চাই তাহলে আমাকে তলকে মসৃণ করতে হবে, তল যত মসৃণ হবে ঘর্ষণ তত কম হবে, বস্তুর গতিশীল তত বেশি হবে। আবার ঘর্ষণ কমানোর জন্য আমরা চাকা ব্যবহার করি, একটা চারকোনা জিনিস থেকে একটা গোলাকার জিনিস বেশি গতিশীল হয়। আবার পিচ্ছিলকারক পদার্থ যদি ব্যবহার করি তাও ঘর্ষণ কমে যায়, ঘর্ষণ কম হলে বেশি বস্তুর গতি বেশি হয়। এই হচ্ছে ঘর্ষণ কমানোর উপায়। তাহলে আমরা বললাম ঘর্ষণ কমাতে হলে আমরা চাকা ব্যবহার করতে পারি, চাকা ব্যবহার করলে ঘর্ষণ কমে যাবে। এরপরে বলছি যে বল বেয়ারিংয়ের ব্যবহার ঘর্ষণ কমায়। এরপরে বলছি পিচ্ছিলকারক পদার্থ, লুব্রিকেন্ট। তো লুব্রিকেন্ট হলে ঘর্ষণটা ভিসকিসিটিটা বেশি হয়, তখন ঘর্ষণটা কমে যায়। এরপরে হচ্ছে ঘর্ষণ বাড়ানোর উপায়। প্রয়োজনে কখনো ঘর্ষণ বাড়াতে হয়, যেমন আমরা বলছি চাকার সাথে রাস্তার ঘর্ষণ, তাহলে তলকে খাস কাটা করতে হবে, তলকে অমসৃণ করতে হবে, তাহলে ঘর্ষণ বেশি হয়ে যাবে। ঘর্ষণ বাড়ানোর আরও কিছু আমরা দেখতে পারি, আরও কিছু উদাহরণ আছে। যেমন স্প্রিন্টার যারা দৌড়বিদ, দেখবে তাদের জুতোর নিচে কি খাস কাটা থাকে, স্পাইক লাগানো থাকে। কারণটা কি? যাতে মাটির সাথে তাদের ঘর্ষণটা বেশি হয়, বেশি ঘর্ষণ হলে বেশি জোরে তারা ছুটতে পারবে। একইভাবে ক্রিকেটারদের কিংবা ফুটবলারদের শু দেখবে, বিশেষ ধরনের শু বেশি খাস কাটা থাকে মাটির সাথে ঘর্ষণ বাড়ানোর জন্য। ওকে, তাহলে আমরা জেনে গেলাম কি ঘর্ষণ কিভাবে বাড়ানো যায় অথবা কমানো যায়। ওকে, এই ঘর্ষণের আলোচনা থেকে একটা জিনিস কিন্তু পরিষ্কার, যে আসলে আমাদের ঘর্ষণটা কখনো প্রয়োজন আছে, বিভিন্ন ক্ষেত্রে আমাদের ঘর্ষণের প্রয়োজন আছে। যেমন ঘর্ষণ না থাকলে আমরা হাঁটতে পারতাম না, ঘর্ষণ না থাকলে গাড়ি রাস্তায় চলতে পারতো না, ঘর্ষণ না থাকলে কোনো কিছু লিখতে পারতাম না, ঘর্ষণ না থাকলে মানে অনেক কিছু অসম্ভব হয়ে যেত। আসলে আমরা চলতেই পারতাম না, হাঁটতে গিয়ে পিছলে পড়ে যেতাম, ঘর্ষণের কারণে আটকে আছে, গাড়ি হয়তো রাস্তায় পিছলে পড়ে যেত। তার মানে ঘর্ষণটা আসলে খুব প্রয়োজনীয় একটা জিনিস। আমরা বললাম ঘর্ষণ বেশি হলে আমরা এই সুবিধাগুলো পাই, ঘর্ষণ না থাকলে আমরা এগুলো পেতাম না। আবার যদি ঘর্ষণ কম হয়, ধরো পিচ্ছিল রাস্তা যদি পিচ্ছিল হয়ে যায় ঘর্ষণ কিন্তু কমে যাবে, সেই রাস্তায় কিন্তু গাড়ি চালানো আসলে খুব বিপজ্জনক, দুর্ঘটনা ঘটতে পারে। তার মানে ঘর্ষণ বেশি হলেও আমরা সুবিধা পাই, ঘর্ষণ কমে গেলে সমস্যা হতে পারে। আবার অন্যদিকে আমরা যদি দেখি, গাড়ির চাকায় যদি বল বেয়ারিং ব্যবহার করা না হতো, গাড়ির চাকায় বল বেয়ারিং ব্যবহার করা হয় কি জন্য? ঘর্ষণ কমানোর জন্য। তো ঘর্ষণ যদি সেখানে কম না হতো তাহলে কিন্তু গাড়ির চাকাটা ঘুরতো না, ঘর্ষণ বেশি হলে গাড়ির চাকা ঘুরতো না। সহজে বোঝা যাচ্ছে, গাড়ির চাকা না ঘুরলে গাড়ি বেশি গতিশীল হতো না, গতি কমে যেত। সুতরাং এখানে আবার ঘর্ষণ কমানোর প্রয়োজন আছে। আমরা একই সাথে দুটো জিনিস দেখছি, যে আমাদের কখনো কখনো ঘর্ষণ বাড়ানোর দরকার আছে, অর্থাৎ ঘর্ষণের প্রয়োজন আছে। আবার কখনো কখনো ঘর্ষণ গতিতে সমস্যা সৃষ্টি করতে পারে, কখনো কখনো ঘর্ষণ বস্তুর গতিতে সমস্যা সৃষ্টি করতে পারে। সেখানে আবার ঘর্ষণ কি হয়? কমাতে হয়। প্রয়োজনে ঘর্ষণ, কথা ঘর্ষণ প্রয়োজন, আবার কখনো ঘর্ষণ সমস্যা সৃষ্টি করে। তো এই আলোচনা থেকে আমরা বুঝলাম আসলে ঘর্ষণটা আমাদের প্রয়োজন, আবার একই সাথে অপ্রয়োজন। এই জন্য বলা হয় ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব, মানে ঘর্ষণ একটি উপদ্রব, আবার এটার প্রয়োজনও আছে। তো অনেক ধন্যবাদ। আমরা ঘর্ষণ নিয়ে কথা বললাম। আমরা
মোটামুটি অধ্যায়টা শেষ করে ফেললাম। তো ইনশাল্লাহ এরপরে আমরা নতুন কোনো অধ্যায় যাব, নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আমরা একটা বাড়ির কাজ দেই আজকে তোমাদের জন্য, বাড়ির কাজ। গঠনযুক্ত ও ঘর্ষণ বিহীন মেঝেতে ত্বরণের কিরূপ পরিবর্তন হবে? কিরূপ পরিবর্তন হবে? ঘর্ষণযুক্ত ঘর্ষণবিহীন মেঝেতে ত্বরণের কিরূপ পরিবর্তন হবে তা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। ঠিক আছে, ধন্যবাদ। তোমরা ভালো থাকবে। ইনশাল্লাহ পরবর্তীতে কোনো একটা ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।